ওকে, তো আমরা আমাদের নেক্সট ভিডিওতে চলে এসেছি, যেখানে আমরা পড়তেছিলাম যে আমাদের কেমিস্ট্রি বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার প্রতীক যোজনী সংকেত, এই চ্যাপ্টারটা আমরা পড়তেছিলাম। তো আজকে আমরা এই প্রতীক যোজনী সংকেতের সংক্ষিপ্ত যে দ্বিতীয় প্রশ্নটা আছে, যোজ্যতা কি এবং যোজ্যতা কত প্রকার ও কি কি, এই কোশ্চেনটা সলভ করব। তো আমি আবারও বলছি, আমি আমার যে নোটবুকটা দেখে আপনাদেরকে পড়াতাম, সেই নোটবুকটা আমি অফিসে রেখে এসেছি। তো সেটা আর ইউজ করতে পারতেছি না জন্য শুধুমাত্র এখানকার কোশ্চেনটা দেখালাম নোটবুকে যেভাবে আছে, এবং বাকি অ্যান্সারটুকু আমি একটা পেজে তুলে নিয়েছি, যেটা আপনাদের সম্পূর্ণ পিডিএফ এর সাথে মিলে যাবে। ঠিক আছে, তো আমরা আজকে যোজ্যতার প্রকারভেদ নিয়ে কথা বলবো। তার আগে যারা আগের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে চান যোজ্যতা সম্পর্কে, তারা উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। আমি একটু সংক্ষেপে বলি, যোজ্যতাটা আমাদের এরকম ছিল, যখন দুইটা মৌলের মধ্যে যখন বিক্রিয়া ঘটে, তখন একটা মৌল কয়টা ইলেকট্রন নেয় কিংবা কয়টা ইলেকট্রন দেয় কিংবা কয়টা ইলেকট্রন শেয়ার করে, সেই সংখ্যাটাই ছিল আমাদের যোজ্যতা। আমি এখানে একটু বড় লাল কালি দিয়ে লিখে দিয়েছি, কয়টা ইলেকট্রন নিল বা দিল বা শেয়ার করলো, সেই সংখ্যাটাই আসলে ওই মৌলের যোজ্যতা। আমি একবারে সংক্ষেপে এটা লিখে দিয়েছি। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বিভিন্ন উদাহরণের মাধ্যমে, যেমন এই যে এরকম টাইপের কিছু চিত্র ছিল, যে সোডিয়াম তার 2, 8, 1, 11 তার পারমাণবিক সংখ্যা, এই লাস্টের একটা ইলেকট্রন দিয়ে দেয়, এই কারণে সোডিয়ামের যোজনী 1। আবার ক্লোরিনের 17, 2, 8, 7, তো এইভাবে ছিল। ক্লোরিন তার লাস্টের এটাতে 8 পূরণ করার জন্য একটা ইলেকট্রন নিয়ে নেয়, এই যে একটা দিল এবং এই যে একটা নিল, এই কারণে এদের দুজনেরই কি হলো, যোজনীটা বা যোজ্যতাটা এক হয়ে গেল। তো ভালো করে বলে রাখি, যোজ্যতা আর যোজনী আসলে একই জিনিস, দুইটাই একই নাম। একবার যোজ্যতা বলা হয়, আবার এই সংখ্যাটাকে আবার যোজনী বলা হয়। ঠিক আছে, দুইটাই একই জিনিস। আরেকটা উদাহরণের মাধ্যমে আমরা দেখিয়েছিলাম যে পানির ক্ষেত্রে কি হয়, অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে যখন বিক্রিয়া হয়, অক্সিজেনের শেষের ইলেকট্রন থাকে 6টা, এবং এই অক্সিজেনও 6টা থেকে 8টা হওয়ার জন্য 2টা হাইড্রোজেন থেকে 2টা ইলেকট্রন নেয়। তাহলে শেষমেশ যেটা হয়, হাইড্রোজেনের 2টা এই অক্সিজেনের 2টার সাথে কি করে, পরস্পর শেয়ার করে। তাহলে প্রত্যেকটা হাইড্রোজেন তাদের একটা ইলেকট্রন শেয়ার করে, এই কারণে হাইড্রোজেনের যোজনী হয়ে যায় 1। এবং অক্সিজেন তার মাত্র 2টা ইলেকট্রন হাইড্রোজেনের সাথে শেয়ার করে, এর কারণে অক্সিজেনের যোজনী হয়ে যায় 2। তো আমরা শুধুমাত্র হিসাব করব কে কয়টা শেয়ার করতেছে। দেখেন, এই হাইড্রোজেনের দিকে তাকিয়ে ও এটা শেয়ার করবে, তাই ওর যোজনী 1। আবার অক্সিজেনের পুরোটুকুর দিকে খেয়াল করে দেখেন, ওর 6টার মধ্যে এই 2টাকে জাস্ট শেয়ার করবে, এই 2টা থেকে তীর চিহ্ন বের হয়েছে, তার মানে এই অক্সিজেনের যোজনী 2। কার থেকে কয়টা তীর চিহ্ন বের হচ্ছে, যদি এটা থেকে একটা তীর চিহ্ন বের হয়, তাহলে এটার যোজনী 1। আবার যদি অক্সিজেন থেকে 2টা তীর চিহ্ন বের হয়েছে, তার মানে অক্সিজেন থেকে 2টা ইলেকট্রন বের হইতেছে বা 2টা ইলেকট্রন শেয়ার হচ্ছে, এই কারণে অক্সিজেনের যোজনী 2। তাহলে আমরা সহজেই মনে রাখতে পারি যে আসলে কয়টা ইলেকট্রন বের হচ্ছে। এখান থেকে 2টা ইলেকট্রন বের হচ্ছে বা শেয়ার হচ্ছে, অর্থাৎ এই অক্সিজেনের যোজনী 2। হাইড্রোজেন থেকে একটা বের হচ্ছে, হাইড্রোজেনের 1। সোডিয়াম থেকে একটা বের হচ্ছে, আবার এখানে ক্লোরিন থেকেও একটা এখানে বের হয়ে শেয়ারিং হচ্ছে। তো এইভাবে আমরা যোজনীটাকে মনে রাখবো যে কয়টা ইলেকট্রন যাচ্ছে, আসতেছে কিংবা শেয়ার হচ্ছে। তো আজকে আমরা যেটা জানবো সেটা হলো যোজ্যতা আসলে কয় প্রকার। যোজ্যতা প্রধানত 2 প্রকার। ঠিক আছে, প্রধানত যোজ্যতা 2 প্রকার, একটা স্থির যোজ্যতা কিংবা স্থির যোজনী, যেটাই বলেন না কেন, আর একটা হলো পরিবর্তনশীল যোজ্যতা বা পরিবর্তনশীল যোজনী। আরো 2টা আছে, একটা হলো সক্রিয় যোজনী, একটা সুপ্ত যোজনী, যেগুলা এই কোশ্চেনটা আসলে এইভাবে আসে যে যোজ্যতা কি এবং যোজ্যতার প্রকারভেদ লেখো। তখন আপনাকে যোজ্যতার যে সংজ্ঞাটা আমরা শিখেছিলাম আগের ভিডিওতে, সেটা আপনারা দিয়ে দিবেন, এবং এই প্রকারভেদগুলো লিখে এগুলা সম্পর্কে কাকে বলে সেটা লিখতে হবে। আর একটা মজার বিষয়, এই প্রত্যেকটা প্রকারভেদের সংজ্ঞা কিন্তু আপনাদের প্রথম অতি সংক্ষিপ্ত প্রশ্নে এসে পড়ে, যে স্থির যোজনী কাকে বলে, পরিবর্তনশীল যোজনী কাকে বলে, উদাহরণ দাও, সক্রিয় যোজনী কাকে বলে, উদাহরণ দাও, সুপ্ত যোজনী কাকে বলে, উদাহরণ দাও। এইভাবে কিন্তু প্রত্যেকটা আসে। তো আমরা আস্তে আস্তে এগুলা সব সম্পর্কে জানবো। শুরুতে আমরা স্থির যোজনী নিয়ে জানবো যে স্থির যোজনীটা আসলে কি। ওকে, এখানে আমি স্থির যোজনী আপনাদের পিডিএফ এ যেই সংজ্ঞা দেওয়া আছে সেই সংজ্ঞা হিসেবে আমি সেম ভাবে এটা এখানে লিখে রেখেছি। তো যারা এখনো পিডিএফ পান নাই তাদের জন্য বলে রাখি, পিডিএফটা আমাদের ইউটিউবের ডিসক্রিপশনে দেওয়া আছে। ঠিক আছে, ডিসক্রিপশনে পিডিএফ এর লিংক দেওয়া আছে, সবাই এটা চাইলে না যে কেউ এটা নামিয়ে নিতে পারবেন। তো এই স্থির যোজনীটাতে কি বলছে দেখেন,
এখানে বলছে কিছু কিছু মৌলের যোজনী সর্বদা স্থির থাকে। ঠিক আছে, আপনি এখন এদের সাথে যারই বিক্রিয়া ঘটেন না কেন, এর যোজনী যেটা আছে সেটা সারা জীবন আজীবন আনচেঞ্জেবল থাকবে, অপরিবর্তনীয় থাকবে। এবং এই টাইপের যোজনীগুলাকেই আমরা বলি স্থির যোজনী। ঠিক আছে, কিছু কিছু মৌলের যোজনী সর্বদা স্থির থাকবে। মৌলের সেই স্থির অপরিবর্তিত যোজনীকে স্থির যোজ্যতা বা স্থির যোজনী বলে। তার মানে কোনোদিন এর যোজনী চেঞ্জ হবে না। আমি 2টা উদাহরণ দিয়েছি, আপনাদের পিডিএফ এ সম্ভবত আরো একটা উদাহরণ দেওয়া আছে। ক্লোরিনের যোজনী 1, তো আসলে এই ক্লোরিন, তারপর এটা হলো হাইড্রোজেন, এটা পটাশিয়াম, প্রত্যেকের যোজনী কিন্তু 1 এবং এটা আজীবন সেম, এটা কোনোদিনও চেঞ্জ হবে না। হাইড্রোজেনের যোজনী যে 1, এটা আমরা বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে আসলে বুঝেছিলাম আগের ভিডিওতে। এই যে হাইড্রোজেন তার সবসময় প্রতিবার হাইড্রোজেন একটাই দিতে পারে। এই যে হাইড্রোজেন কিন্তু প্রতিবার একটাই দিতে পারেন। দেখেন হাইড্রোজেন ক্লোরিনকে দিচ্ছে, হাইড্রোজেন কয়টা দিচ্ছে? একটাই দিচ্ছে, এর জন্য হাইড্রোজেনের যোজনী 1। আবার এখানে দেখেন যখন পানির অণুর ক্ষেত্রে এখানে পানির অণুর ক্ষেত্রেও হাইড্রোজেন একটা দিচ্ছে, এই হাইড্রোজেনটা একটা দিচ্ছে, এই হাইড্রোজেনটা একটা দিচ্ছে, 2টা হাইড্রোজেন 2টা দিচ্ছে, তার মানে প্রতি হাইড্রোজেন তো একটাই দিচ্ছে, এই কারণে হাইড্রোজেনের যোজনী 1। তো এরকম আরো অনেকগুলো আমি দেখাইছিলাম যে এই হাইড্রোজেন সারা জীবন একটাই দিয়ে যায়। ঠিক আছে, সেম ভাবে পটাশিয়াম মনে হয় লেখা আছে এখানে, পটাশিয়ামের যোজনী 1। পটাশিয়ামের একটা মাত্র দেখাইছিলাম, দেখেন পটাশিয়ামের শেষে মাত্র একটা ইলেকট্রন থাকে, 2 8 8 1, একটা, ও একটাই সারা জীবন দিতে পারবে, এর কারণে পটাশিয়ামের যোজনী 1 এবং এটা কোনোদিন চেঞ্জ হয় না। ও কোনোদিন 2টা 3টা দিতে পারে না, ও সারা জীবন একটাই দিতে পারে। তো এই টাইপের যে সকল মৌলের যোজনী আছে সে সকল যোজনীকে স্থির যোজনী বলে, যেটা আনচেঞ্জেবল, কোনোদিন চেঞ্জ হবে না। ঠিক আছে, তো এতবার যখন আনচেঞ্জেবল বলতেছি, তার মানে এমন কিছু পৃথিবীতে আছে যেটা চেঞ্জেবল, এমন কিছু যোজনী পৃথিবীতে আছে যেটা চেঞ্জেবল এবং সেটাকে বলে পরিবর্তনশীল যোজনী। আমাদের বুঝার বিষয় আসলে পরিবর্তনশীল যোজনীটা কিভাবে বের করব। দেখেন স্থির যোজনী আমরা বুঝলাম এটা কোনোদিন চেঞ্জ হবে না। পরিবর্তনশীল যোজনীর সংজ্ঞাটা আমি লিখে রাখছি, আপনারা পিডিএফ এর লেখাটা এই ভিডিও দেখতে দেখতে একটু পজ করে পিডিএফ এর লেখাটা খাতায় তুলে ফেলান, তারপর একটু মিলান, তাহলে হয়তোবা মাথায় গেঁথে যাবে। তো দেখেন পরিবর্তনশীল যোজনীটা বলছে কিছু মৌলের একাধিক যোজনী থাকে। একটু আগে যেমন দেখলাম হাইড্রোজেন, পটাশিয়াম, এগুলো আনচেঞ্জেবল, কোনোদিন চেঞ্জ হবে না, মৃত্যুর আগ পর্যন্ত সেম থাকবে, সেগুলো হলো স্থির যোজনী। কিন্তু এখানে পরিবর্তনশীল যোজনীর ক্ষেত্রে দেখেন কিছু মৌলের একাধিক যোজনী থাকে এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় এরা পরিবর্তিত হতে পারে এবং এই যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। ঠিক আছে, তো এতটুকু তো বোঝা গেছে এটা পরিবর্তন হবে, এই কারণে পরিবর্তনশীল যোজনী, কোনো কথা নাই। তো কি কি দেওয়া আছে? কার্বনের যোজনী 2 4 হইতে পারে, আয়রনের যোজনী 2 হইতে পারে, আবার 3ও হইতে পারে। কিভাবে হইতে পারে, কেমনে হইতে পারে, সেগুলো নিয়ে আজকের আমরা আলোচনা করব। ঠিক আছে, ওকে। তো কার্বনের যোজনী কিভাবে 2 হবে, কিভাবে 4 হবে, এই 2টার প্রমাণ আমি আপনাদেরকে এখন বুঝায় বলবো যে কার্বনের যোজনী 2 কিভাবে হইতে পারে। আচ্ছা, এইখানে আমি একটা সুন্দর চিত্র আঁকছি, যেখানে প্রথমেই লেখা আছে মিথেন, CH4। আচ্ছা, CH4 মিথেন এই যৌগটা কার্বন এবং হাইড্রোজেন দিয়ে গঠিত। ঠিক আছে, কার্বন এবং হাইড্রোজেন। তো এটা দেখার পরে আমরা ডিরেক্ট চলে যাব এই জায়গাটাতে, যেখানে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 এবং ইলেকট্রন বিন্যাস, যেটা দেখতে দেখতে আমাদের বুড়ো হয়ে যাওয়ার কথা, যে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসে একটা ইলেকট্রন এইভাবেই থাকে। কার্বনের পারমাণবিক সংখ্যা 6, এটা আমরা অনেকেই জানি, না জানলে আমরা কি করব, RS এর বইয়ের কিংবা আমাদের কেমিস্ট্রি যে বই আছে সেখান থেকে, RS এর বইয়ের 15 নম্বর পেজে আছে, আর কেমিস্ট্রি যে বই আপনাদের আছে সেখান থেকে আপনার পর্যায় সারণী বের করে দেখবেন যে কার্বনের সংখ্যা, পারমাণবিক সংখ্যা 6। তাহলে এই 6 ইলেকট্রন বিন্যাস 2 8 18 এইভাবে যদি আপনি সাজাতে যান, 2 আর 4, তাহলে 4 আর 2 যোগ করলে 6 হবে। এইভাবে কার্বনের ইলেকট্রন বিন্যাসটা হবে। তো এই ক্ষেত্রে দেখেন কি হয়, এখানে শুধু এতটুকু ফোকাস করেন, নিচেরটা দেখার প্রয়োজন নাই, আপাতত এতটুকু দেখেন।
বেশি দেখলে মাথা ঘুরাবে, বেশি দেখার দরকার নাই। ওকে, তো আমরা আসলে কি দেখতেছি এখানে মিথেনের ক্ষেত্রে? এখানে আমরা দেখতেছি আসলে যে কার্বনের যোজনী কিভাবে 4 হবে, ঠিক আছে? এইখানে আমরা এটা দেখব এবং পরবর্তীতে কি দেখব, যেহেতু আমাদেরকে বলে দিছে যে কার্বনের পরিবর্তনশীল যোজনী 4ও হয় 2 হয়, এইটাতে আমরা দেখতেছি যে কার্বন কিভাবে যোজনী 4 হবে এবং পরে আরেকটা উদাহরণে দেখব কার্বন কিভাবে 2 হয়, ওর যোজনী কিভাবে 2 হয়। তো এইখানে আমরা যেটা দেখতেছি তা হাইড্রোজেনের একটা এবং কার্বনের ইলেকট্রন বিন্যাস 2 4। কার্বনের দেখেন 2 4, প্রথমটাতে 2টা দিয়েছি, পরেরটাতে 4টা দিয়েছি। তো কার্বনের এই 4টা ইলেকট্রন সে কি করতে চাবে? সে অবশ্যই 4টা থেকে 8টা হতে চাবে, তাই না? 8টা হলে সে একটা স্থিতিশীল কিংবা পার্মানেন্ট অবস্থা পাবে। তো এই 8টা হওয়ার সাথে এই কার্বন এই হাইড্রোজেনের সাথে 4টা হাইড্রোজেনের 4টা ইলেকট্রনের সাথে বন্ধন তৈরি করবে। তারা 4টা ইলেকট্রন পরস্পর শেয়ার করবে। শেয়ার করার ফলে সে এরকম একটা সাইন পাবে, দেখেন এরকম একটা চিত্র পাবে। এই দেখেন কার্বনের একটা নিচে এবং কার্বন বাকি 4টা হাইড্রোজেনের একটা ইলেকট্রন নিয়েছে। এর ফলে কি হয়েছে? কার্বনের শেষের স্তরে মোট 1 2 3 4 5 6 7 8টা পূরণ হয়ে গেছে, কার্বন স্থিতিশীল। এবং আমরা জানি যে প্রথম স্তরে যদি আপনি এই সূত্রটা ফলো করেন 2 8 18, প্রথম স্তরে 2টা থাকলে সেটা স্থিতিশীল পায়। হাইড্রোজেন তার প্রথম স্তরে এগুলা শেয়ারের মাধ্যমে প্রত্যেকটার প্রথম স্তরে 2টা করে সেই স্থিতিশীল পেয়ে যাচ্ছে। তো এখানে এক্স্যাক্টলি ঘটলো কি? এখানে ঘটলো কার্বন 4টা ইলেকট্রন শেয়ার করলো, তার এই 4টা ইলেকট্রন সে শেয়ার করলো। হাইড্রোজেন প্রত্যেকটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন শেয়ার করলো। তাহলে হাইড্রোজেনের যে যোজ্যতা, স্থির যোজ্যতা, আমরা অলরেডি পড়েছি যে হাইড্রোজেন সব সময়, হাইড্রোজেনের যোজনী সারা জীবন দুনিয়া উল্টাই গেল 1 থাকবে, হাইড্রোজেন একই কিন্তু আছে। কার্বন কয়টা ইলেকট্রন শেয়ার করছে? 4টা ইলেকট্রন শেয়ার করছে। এই কারণে কার্বনের যোজ্যতা এই ক্ষেত্রে 4 হইল, ঠিক আছে? অর্থাৎ কার্বনের যে যোজ্যতা 4 হতে পারে পরিবর্তনশীল যোজনীতে, কার্বনের যোজ্যতা যে 4 হতে পারে এটা আমি শিওর হয়ে গেলাম। তো এখন দেখি কার্বনের যোজ্যতা কি 2ও হইতে পারে কিনা। দেখেন এরপরে আসেন, এটা আমাদের একটা পরিচিত একটা যৌগ যেটার নাম হলো কার্বন মনোঅক্সাইড। অনেকেই হয়তো বা যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের আছেন তারা এটা জানেন না, আজকে একটু জেনে রাখেন। এটা হলো মনোঅক্সাইড, হ্যাঁ, মনোঅক্সাইড এটাকে বলে। তো এই কার্বন মনোঅক্সাইডের ক্ষেত্রে দেখেন কি হয়, এই কার্বনের ক্ষেত্রে কি হয় দেখেন, কার্বনের তো 2 4 2টা আছে, 4টা আছে। অক্সিজেনের হলো 2 6 8, যেহেতু 2টা আছে, 1 2 3 4 5 6টা আছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আবার কি হয়, কার্বন 8টা হইতে চায় না। কার্বন নরমালি 8টা হতে চায় না। কার্বন 8টা না হতে চেয়ে কি করে, শুধুমাত্র এই ক্ষেত্রে অক্সিজেনই 8টা হতে চায়। এবং অক্সিজেন 8টা হতে চায়, ভালো কথা। অক্সিজেন কি করে, এই কার্বনের যে 4টা আছে এই 4টার মধ্যে যে কোনো 2টা শেয়ার করে। দেখেন কি হয়, ওর এই 2টা সেমই আছে। এই কার্বনের মনে করেন এই 2টা, এই কার্বনের এই 2টা, অক্সিজেনের কয়টা ছিল? 6টা। 1 2 3 4, 1 2 3 4 5 6। এই যে অক্সিজেনের 2টা, এই 2টা এখানে সুন্দর মতো শেয়ার হয়ে যায়। দেখেন যেগুলো সাদা সাদা সেগুলো অক্সিজেনের, কালো যেগুলো সেগুলো কার্বনের, ঠিক আছে? তো কার্বন 8টা করে না, কার্বন কয়টা করে? 6টা বানায়। কার্বন তার শেষের স্তরে 6টা বানায়। তো কার্বন কি করলো, কার্বন শুধু 6টাই বানায়। এই ক্ষেত্রে শুধু অক্সিজেনই তার শেষের 8টা ইলেকট্রনকে পূর্ণ করে, 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে ইলেকট্রন কার্বন কয়টা শেয়ার করছে? কার্বন তার মাত্র এই 2টা ইলেকট্রন শেয়ার করছে। এই কারণে এখানে কার্বনের যোজ্যতা হয় 2 এবং অক্সিজেন ঠিকই কয়টা শেয়ার করছে? অক্সিজেনও মাত্র তার 2টাকেই শেয়ার করছে। এখানে 1 2 3 4 5 6, হ্যাঁ এখানে 4টা থাকলো, 2টাকে শেয়ার করলো। অক্সিজেনেরও যোজ্যতা 2, ঠিক আছে? তো এইখানে দেখেন কার্বনের যোজনী কিন্তু চেঞ্জ হয়ে গেল। ওর কিন্তু আর আগের মতো এখানে যেমন ছিল 4,
চারটাকে শেয়ার করছে 4, সেই 4-এর সিনারি কিন্তু আমরা এই কার্বন মনোঅক্সাইডে দেখতে পারি না। তার মানে কার্বন চাইলে তার 2টাও শেয়ার করতে পারে, 2টা শেয়ার করলে তার এখানে পুরো মাত্র 2টা শেয়ার করে 6টা থাকে, সেটাও একটা স্থিতিশীল অবস্থা। 6টা থেকে তো আর ইলেকট্রন বের হওয়াটা মুখের কথা না, তাই না? 6টা থাকলেও তার ক্ষেত্রে সেটা স্থিতিশীল মনে হয় কার্বন মনোঅক্সাইডের ক্ষেত্রে। তো কার্বন 2টাও শেয়ার করতে পারতেছে, কার্বন আবার মনে করেন 4টাও শেয়ার করতে পারতেছে। তো এই ব্যাপারটা কার্বন 4টা শেয়ার করে, কখনো 2টা শেয়ার করে, কখনো, এই কারণে আসলে কার্বন এর যোজনী কি বলা হয়? কার্বনের যোজনী বলা হয় পরিবর্তনশীল যোজনী। ঠিক আছে, তো আরেকটা উদাহরণ এখানে আছে, আয়রনের যোজনী 2 বা 3 হতে পারে। তো কিভাবে হতে পারে সেটা আমরা, এটা দরকার নেই দেখার। তো আয়রনের যোজনী 2 বা 3 কিভাবে হতে পারে সেটা আমরা একটু দেখবো। দেখেন, তো দেখেন আমি যেটা বললাম যে আয়রনের যোজনী 2টা কিংবা 3টা হতে পারে, সেটা কিভাবে হয়? এই যে এখানকার আয়রনের যোজনী 2 বা 3 কিভাবে হয় এটা একটু দেখেন। আয়রনের ক্ষেত্রে আমরা জানি আয়রন বা ফেররাম, এই ফেররামের পারমাণবিক সংখ্যা হলো 26, ঠিক আছে? তো এই 26 কে যদি আমরা ভাঙাইতে যাই, সূত্র কি 2, 8, 18, 32, এইভাবে যদি ভাঙাইতে যাই তাহলে আমরা কিছুটা এরকম চেহারা দেখি। প্রথমে 2টা, তারপরে 8টা, তারপর 14টা, তারপর 2টা, ঠিক আছে? এইভাবে কার্বনটা ফেররামটা ঠিক এইভাবে ফেররাম বা আয়রনটা ভাঙে। আর ক্লোরিন যে 2, 8, 7 এইভাবে থাকে সেটা তো আমরা অলরেডি জানি, তাই না? তো এইখানে দেখেন এটার ইলেকট্রন বিন্যাস নিয়ে আমি কথা বলবো, তো এতটুকু জাস্ট জেনে রাখেন 2, 8, 14, 2 এইভাবে ইলেকট্রনগুলো প্রত্যেকটা এখানে আছে। প্রথমে 2টা আছে, পরেরটাতে 8টা আছে, এবং তারপরটাতে ঠিক 14টা আছে, এবং শেষে 2টা আছে। ক্লোরিনের 2, 8, 7 এটা এইভাবে থাকে আমরা জানি। তো এই আয়রন এবং ক্লোরিন মিলে যখন ফেরাস ক্লোরাইড তৈরি হয় তখন এক্স্যাক্টলি আয়রন কি করে, তার লাস্টের এই 2টা ইলেকট্রনকে ত্যাগ করে, ছেড়ে দেয়। তো 2টা ইলেকট্রনকে যখন ও ত্যাগ করে, এই 2টা ইলেকট্রন আবার 2টা ক্লোরিন পরমাণু নেয়। এই একটা ইলেকট্রন একটা ক্লোরিন পরমাণু নিয়ে এখানে 8 হয়ে যায়, এবং আরেকটা ইলেকট্রন আরেকটা ক্লোরিন পরমাণু নিয়ে কি হয়ে যায়, 8 হয়ে যায়। তো মূলত আয়রন কয়টা ইলেকট্রন ছাড়তেছে, আমি আরেকটা ভিডিওতে, আগের ভিডিওতে বলেছিলাম যে একটা মৌল থেকে যেই কয়টা তীর চিহ্ন বের হবে সেই কয়টা যোজনেই ওর। তার মানে যেহেতু আয়রন থেকে 2টা তীর চিহ্ন বের হয়েছে, আয়রনের যোজনী কি 2। আবার দেখেন এই ক্লোরিনের ক্ষেত্রে কয়টা তীর চিহ্ন এখান থেকে এখানে আছে, একটা। তার মানে ক্লোরিনের যোজনী 1। এটার ক্ষেত্রে একটা বের হয়েছে বা একটা ঢুকতেছে, তাহলে এর ক্লোরিনের যোজনীও কিন্তু 1, তাই না? তো এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে আয়রনের যোজনী এখানে 2। তো 2 কিভাবে হয়েছে সেটা যদি আপনারা জানতে চান, 2, 8, 14 এইভাবে কিভাবে হইলো, তাহলে আমি একটু দেখাই। এই যে আয়রনের যোজনীর বিন্যাসটা এরকম ছিল 26। আমরা আউটবাউ নীতি থেকে প্রথম চ্যাপ্টারে পড়েছি। যাদের এই আউটবাউ নীতিটা মনে নাই তারা উপরে আই বাটনে ক্লিক করেন এবং আউটবাউ নীতির সিস্টেমটা একটু জেনে আসেন যে ইলেকট্রন বিন্যাসগুলো কিভাবে হয়। তো যারা অলরেডি জানেন তাদের আরেকটু রিমাইন্ড করে দেই, ইলেকট্রনগুলো এইভাবে 1s, 2s, 2p, 3s, 3p, 4s, তারপর 3d এইভাবে প্রবেশ করতে থাকে। তো এইভাবেই 26 এর ক্ষেত্রে, আয়রনের ক্ষেত্রে এইভাবেই ঢুকতেছিল ইলেকট্রনগুলো। প্রথমে 1s, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপরে 4s হওয়ার কথা। আমি 3dটাকে লিখেছি শুধুমাত্র 3, এই 3-র একটা স্তর, 3 নাম্বার স্তরে কয়টা আছে সেটা দেখানোর জন্য 3টাকে আগে লিখেছি, ঠিক আছে? সেম ভাবে আগে 4s আসলে ঢুকেছে, আমি 1-এর গুলা 1 নাম্বার স্তরে 2টা ইলেকট্রন। আমরা আবার জানি যে s এ 2টা থাকে, p এ 6টা থাকে, তাই না? এটা আমাদের কিন্তু মুখস্থ মান, s এ 2টা এবং p এ 6টা থাকবে। তো 1 স্তরে কয়টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, এই যে 2 স্তরে কয়টা ইলেকট্রন, 6, 7, 8, 8টা ইলেকট্রন। 3 স্তরে কয়টা ইলেকট্রন, মোট 6, 6, 12 আর 2টা 14, এবং শেষ 4 নাম্বার স্তরে কয়টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, তাই না? তো এইখানকার এই 2টা ইলেকট্রনে কিন্তু আয়রন কি করে, বাকি যেই 2টা ক্লোরিন আছে সেই ক্লোরিনকে দিয়ে দেয় এবং ওর যোজনী হয়ে যায় 2, ঠিক আছে? তো এই ব্যাপারটা আপনারা একবারে ক্লিয়ার থাকেন, এইখান থেকে এটা হয়েছে। তো এরপরে যেহেতু আমাদের কি বলছে, আয়রনের যোজনী 2ও হইতে পারে আবার 3ও হইতে পারে। আমরা দেখবো যে কিভাবে 3 হইতে পারে সেটা আমরা এখন দেখবো। দেখেন
এখানে আমি হুবহু আরেকটা চিত্র আঁকছি। এখানে দেখেন আমাদের চিত্রতে, এই আগের চিত্রটাতে আয়রনের সাথে 2টা ক্লোরিন ছিল, এবং এই চিত্রে আয়রনের, এটা আমরা অলরেডি প্রমাণ করছি যে আয়রনের যোজনী 2 কিভাবে। এখন এখানে আমরা প্রমাণ করব যে আয়রনের যোজনী মাঝে মাঝে হুটহাট তার স্বভাব চেঞ্জ হয়ে আয়রনের যোজনী 3ও হয়ে যেতে পারে। কিভাবে হয় দেখেন, একটু আগে এখানে 2টা ক্লোরিন ছিল, এখন আমরা 3টা ক্লোরিন পরমাণু দেখতে পারতেছি, এবং আয়রন এই 3টার সাথেই একটা সমঝোতা বন্ধন ক্রিয়েট করে ফেলবে। দেখেন কেমনে কি করতেছে আয়রন। আচ্ছা, একটু আগে আমরা আয়রনের যে ইলেকট্রন বিন্যাসটা দেখেছিলাম, দেখেন ঠিক এইরকম একটা ইলেকট্রন বিন্যাস ছিল। এই যে আমি আরেকবার দেখাই, লাস্টেরটুকু শুধু দেখলেই হবে, 3d6 4s2, এতটুকু একটু দেখেন। এখন দেখেন আয়রনের 3d6 4s2 যখন ছিল, কোনো ঝামেলা নাই, থাকতেই পারে 3d6। আয়রনের 3d6 4s2 যখন ছিল, কোনো ঝামেলা নাই, থাকতেই পারে। কিন্তু 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 এমন কি হওয়া সম্ভব যে এইখান থেকে একটু আগে যেমন 2টা ইলেকট্রন চলে গিয়েছিল ক্লোরিনের কাছে, এই 2টা তো চলে গেলই, সাথে এইখান থেকে 6টা থেকে আরেকটাও চলে যেতে পারে, কোনো সমস্যা নাই। এখান থেকে যাবে 2টা এবং এখান থেকে যাবে 1টা। যদি 3টা যায় তাইলে সেক্ষেত্রে কি হয় দেখেন তো, 3টা যদি যায় তাহলে 3d5 4s0 হয়। এবং আমরা অলরেডি জানি যে ডি স্তরে আমাদের এস এ থাকে 2টা, পি এ থাকে 6টা, ডি এ থাকে 10টা, এফ এ থাকে 14টা। তো ডিতে থাকতেছে আমাদের 10টা, এবং 10-এর অর্ধেক কিন্তু একটা স্থিতিশীল অবস্থা। তার মানে 10-এর অর্ধেক যদি 5 থাকে, এখানে যদি 10, এখানে হাইয়েস্ট থাকার কথা 10-এর জায়গায় যদি 5 থাকে, তাহলে কিন্তু এটাও একটা স্থিতিশীল অবস্থা, তাই না? তার মানে আয়রন যদি 3টাকে ছেড়ে দেয়, এখান থেকে 2টা ছেড়ে দিল, এখান থেকে 1টা ছেড়ে দিল, 3টা ছেড়ে দিলেও কিন্তু আয়রন স্থিতিশীল থাকবে, এবং এই ক্ষেত্রে সেটাই হয়। এবং এটা কিন্তু আমরা কোথায় পড়েছিলাম, এটা সম্ভবত আমরা আউটবাউ নীতিতেই পড়েছিলাম ইলেকট্রন বিন্যাস বোঝার জন্য। কপার 29 এবং ক্রোমিয়াম 29 এর ক্ষেত্রে আমরা এটা দেখেছিলাম যে কি এই দুটো হলো ব্যতিক্রম, এবং এখানে তাদের ডি স্তরটা অর্ধপূর্ণ কিংবা পরিপূর্ণ থাকতে চায়। এখানে দেখেন SPDF এ লেখা আছে পূর্ণ বা অর্ধপূর্ণ ইলেকট্রন থাকলে, অর্ধপূর্ণভাবে ইলেকট্রন থাকলে অরবিটাল স্থিতিশীল হয়। এটা আমরা অলরেডি জানি, যারা জানবেন না তারা উপরের আই বাটন ক্লিক করেন, ক্লিক করে জেনে নেন যে কিভাবে আসলে এটা হলো। আহ্বাও নীতি এই জিনিসটা থেকে ক্লিয়ার হয়ে আসেন। আহ্বাও নীতি কিংবা ইলেকট্রন বিন্যাস এটা 1 নাম্বার চ্যাপ্টারে ছিল, সেখান থেকে একটু ক্লিয়ার হয়ে আসেন। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারলাম এখানে যদি 2টা গেলেও সমস্যা ছিল না, এখন যদি 3টাও চলে যায় সমস্যা নাই। ক্লোরিনেরটা তো ঠিক আছে, এটা দেখার লাগবে না, ক্লোরিনেরটা আমরা সবাই জানি এটা সেম। তো এখন দেখেন এখান থেকে কি হয়েছিল, 2 8 14 14 থেকে কি চলে গেল, 2টা চলে গেল, এখানে শেষের 2টা তো গেলই, সাথে এখান থেকে আরেকটা গেল, 3টা চলে গেল। ঠিক আছে, তো 3টা ইলেকট্রনও চলে যাবে, এবং 3টা ইলেকট্রন চলে যেয়ে তারা এরকম 3টা ক্লোরিন পরমাণুকে দিয়ে 3টার শেষের স্তরে 8টা করে ইলেকট্রন বানায় ফেলবে। ক্লিয়ার? তো এইভাবে এই আয়রন 3টা ইলেকট্রনকে দিয়ে দিবে 3টা ক্লোরিনকে, 3টা ক্লোরিনের শেষে 8 8 8 হয়ে যাবে, এবং আয়রনের শেষে কি হয়ে যাচ্ছে, আয়রনের শেষের স্তরটাতে কয়টা হচ্ছে, 5 8 6 11 আর 2 13টা ইলেকট্রন। তো এইভাবে আসলে আমাদের কি হচ্ছে, এই আয়রনের যোজনী হয়ে যাচ্ছে 3, কারণ সে আসলে 3টা ইলেকট্রন ত্যাগ করতে পারে। তো আয়রনের যোজনী এইভাবে হয়ে যায় 3, এবং সে 3টা ইলেকট্রন ত্যাগ করতে পারে। এখান থেকে আমরা বুঝতে পারি কি, যে হ্যাঁ আসলেই আয়রন একটা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম এই কার্বন দিয়ে, আমরা বুঝতে পারলাম যে কার্বনে কি কি ছিল, মিথেন, কার্বনের মিথেন, এই যে মিথেন, এবং এখান থেকে আমরা দেখেছিলাম কার্বন মনোঅক্সাইড, এখানে আমরা দেখছিলাম একবার কার্বনের 4 হয়, একবার কার্বনের 2 হয়। আবার এখানে আসলাম কি আয়রনের ক্ষেত্রেও দেখলাম যে একবার আয়রনের ক্ষেত্রে 3 হয়, আবার আয়রনের ক্ষেত্রে কত হতে পারে, আয়রনের ক্ষেত্রে 2ও হতে পারে, তাই না? 2টাও হতে পারে, 3টাও হতে পারে।
এখান থেকে আমরা বুঝলাম এই টাইপের কিছু মৌল আছে যারা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করতে পারে এবং এদের যোজনীকে আমরা পরিবর্তনশীল যোজনী বলি। ঠিক আছে, তো ভিডিওটা যদি প্রথম দেখাতে একটু অসুবিধা মনে হয় কিংবা প্রবলেম মনে হয়, যদি কিছু না বুঝেন তো আরেকবার একটু স্লো করে দেখেন। আমি একটু ফাস্ট কথা বলি, তো আসলে অল্প টাইমে খুব কম সময়ে আপনাদের ক্লাস নিতে হয় এবং সেখান থেকে অনেক বেশি শর্ট টাইমে বোঝানোর প্রবণতা থেকে আমার কথার স্পিড হয়তো বা একটু বেশি মনে হতে পারে কারো কারো কাছে। আপনারা একটু স্লো করে যদি ভিডিও দেখেন আশা করি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো আর দুইটা যোজনী আছে আমাদের, যেটা যোজনীর বেসিক প্রকার ভেদে নাই, অন্যান্য প্রকার ভেদে আছে, সক্রিয় এবং সুপ্ত যোজনী। যেই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের অতি সংক্ষিপ্তর জন্য, আমাদের সংক্ষিপ্ত দুইটার জন্যই এই দুইটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, যেটাতে আমি সক্রিয় যোজনী সুপ্ত যোজনী সম্পর্কে আলোচনা করব। তো আজকে আপাতত যোজনী কি থাকলো এবং যোজনীর প্রধান যে দুই প্রকার, স্থির যোজনী এবং পরিবর্তনশীল যোজনী কি, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। তো পরের ভিডিও পর্যন্ত আমরা ভালো থাকি, সুস্থ থাকি, কেমিস্ট্রি পড়তে থাকি, নিজেদেরকে ভালো রাখি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন।